আমাদের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে। কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে, বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়, সামাজিক দৃষ্টিতে বক্তব্য, যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে, এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না, এটা বলার সুযোগ থাকছে না। উনি যে এই ট্রাইব্যুনালে কি মামলা হচ্ছে, কি কি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে, এটা উনি জেনেছেন, এবং উনি যে বক্তব্যটা ওনার আদালতে এসে দেওয়া উচিত ছিল এটা উনি পাবলিকলি দিচ্ছেন। এটা একটা বিষয়। দুটি হলো, আমরা এই ট্রাইব্যুনালে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের, মানে আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে, যেন শুধু বিচার হচ্ছে না, বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে। এই জন্য আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি, আমরা কি কি এখানে উপস্থাপন করছি, কি কি সাক্ষী এখানে এসে সাক্ষ্য দিচ্ছে, প্রতিদিন কোর্ট প্রসিডিং শেষে আপনাদের সাথে কথা বলছি, সাক্ষীরা নিজেরা এসে কথা বলছে। আমরা ওনার ভয়েস রেকর্ড বাজিয়ে শুনিয়েছি ওপেন কোর্টে, যেটা সম্প্রচার হয়েছে, সেখানে আপনারা শুনেছেন যে উনি নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে। এইটা প্রত্যেকটি অপরাধী, পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী, তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন। কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কি নয়। সিমিলার ম্যাটার, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি, এই সেম অভিযোগে যদি এই তিনজন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে, সেগুলো আর চলবে না। কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, প্রত্যেকটি নাগরিকের উপরে, যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অতএব এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে, সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না, আর যদি মামলা থাকে সেটা আর চলবে না। আমরা একটু 5টা অভিযোগ জানতে চাচ্ছি, আপনি যদি একটু বলতেন আজকে জি, খুবই ছোট করে বলছি। 5টা অভিযোগ হলো, 14ই জুলাই 2024 সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন। এটা একটি উস্কানিমূলক বক্তব্য। তারই প্রেক্ষিতে ওই 14 তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করেন। তারই ফলশ্রুতিতে আবু সাইদ সহ 16 তারিখে 6 জন ছাত্র জনতা নিহত হন। এটি একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হলো, 18ই জুলাই 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন। সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল উইপন ব্যবহার করে 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ 6 জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে 6 জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম। চার্জ হিয়ারিং সেভাবে করেছি। ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিশাফেল করেছেন, মানে ওনারা 5টি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিশাফেল করেছেন। এখন জাজমেন্টের ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চায় অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনালের মতো করবেন। স্টেট ডিফেন্স ছিল, এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের, সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল, এবং আমাদের আইনে স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে। আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার হন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো ইখতিয়ার নেই। সেক্ষেত্রে তো আরও কি আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার ইন্টারপোলের কাছে রেকর্ড পাঠিয়েছিলেন, কোনো অগ্রগতি হলো?